নমস্কার। আজকের ভিডিওটি আমাদের শুরু করা জেলার ইতিহাস সিরিজেরই আরেকটি পার্ট। আজ আমরা এমন এক জেলার ইতিহাস নিয়ে আলোচনা করব যা আক্ষরিক অর্থেই রাজার শহর বা সিটি অফ কিংস। এই শহরের মাটিতে মিশে আছে 500 বছরের এক অপ্রতিরোধ্য রাজকীয় ঐতিহ্য। আমরা কথা বলছি কোচবিহার জেলা নিয়ে। এটি একসময় ছিল স্বাধীন কামতা রাজ্য। কোচবিহারের ইতিহাস শুধু স্থাপত্য বা রাজপ্রাসাদের গল্প নয়, এটি ভারত ভুক্তি চুক্তির মাধ্যমে একটি স্বাধীন রাজ্যের একটি জেলায় পরিণত হওয়ার জটিল কাহিনী এবং ছিটমহল সমস্যার মতো এক জটিল মানবিক সংকটের সাক্ষী। আজকের কোচবিহার জেলা অতীতে ছিল সুবিশাল কামরূপ রাজ্যের অংশ। প্রাগজ্যোতিষপুরের কথা আপনারা মহাভারত ও পুরাণে নিশ্চয়ই শুনেছেন। এই প্রাগজ্যোতিষপুর ছিল কামরূপ রাজ্যের ক্যাপিটাল সিটি। কামরূপ ডাইনাস্টির পর এই এলাকায় ক্ষমতায় আসে খেন ডাইনাস্টি। কিন্তু 15th সেঞ্চুরির শেষের দিকে খেন ডাইনাস্টির পতনের পর এই অঞ্চলে এক ধরনের অরাজকতা শুরু হয়। ঠিক এই সময়েই উত্থান হয় এক নতুন শক্তির। এরা হলেন মূলত মেচ বা কোচ জনগোষ্ঠী। 1515 সালের দিকে বিশুমণ্ডল নামে এক মেচ নেতা স্থানীয় 12 ভূঁইয়াদের পরাস্ত করে এই এলাকায় নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেন এবং নিজের নাম পাল্টে রাখেন বিশ্ব সিং এবং প্রতিষ্ঠা করেন কোচ রাজবংশ বা কামতা রাজ্য। কোচবিহার নামের উৎপত্তি নিয়েও একটি সরল ব্যাখ্যা রয়েছে, কোচ জাতির বিহার বা বাসস্থান। এই সরল নামটি 500 বছর ধরে বাংলার উত্তরাংশের ইতিহাসকে ধারণ করে আসছে। বিশ্ব সিংয়ের সুযোগ্য পুত্র মহারাজা নরনারায়ণ, তার রাজত্বকালকে কামতা রাজ্যের স্বর্ণযুগ হিসেবে ধরা হয়। তিনি শুধু রাজ্য বিস্তারেই মনোযোগ দেননি, বরং সংস্কৃতি, অর্থনীতি এবং ধর্মের উন্নতির জন্য কাজ করেছেন। মহারাজা নরনারায়ণ নারায়ণী নামে রৌপ্য মুদ্রার প্রচলন শুরু করেন, যা তার অর্থনৈতিক সমৃদ্ধির একটি সিম্বল ছিল। তিনি বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রীমন্ত শঙ্করদেবকে তার সভাতে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছিলেন। নরনারায়ণের প্রধান শক্তি ছিল তার ছোট ভাই, যিনি ইতিহাসে শুক্লধ্বজ নামে পরিচিত। তার গতি ছিল চিলের মতো দ্রুত, তাই তিনি চিলারায় নামেও পরিচিত। চিলারায়ের নেতৃত্বে কোচ বাহিনী একের পর এক যুদ্ধ জয় করে কামতা রাজ্যকে উত্তর পূর্ব ভারতের এক বিশাল রাজ্যে পরিণত করে। এই সময়ে রাজ্যে শুরু হয় অভ্যন্তরীণ জটিলতা। নরনারায়ণের মৃত্যুর পর তার পুত্র লক্ষ্মীনারায়ণ পশ্চিমের কোচবিহার অংশে এবং চিলারায়ের পুত্র রঘুদেব রাজ্যের পূর্ব অংশ অর্থাৎ কোচ হাজো শাসন করতে শুরু করেন। কিন্তু রঘুদেব নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করলে বিশাল কামতা রাজ্য দুভাগে ভাগ হয়ে যায়, কোচবিহার এবং কোচ হাজো। 17th সেঞ্চুরির দিকে কোচবিহার যখন মুঘল ও ভুটানের আক্রমণের মুখে পড়ে, তখন কোচ রাজারা ব্রিটিশদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হন। অর্থাৎ রাজত্ব রইল রাজার হাতেই, কিন্তু তারা ব্রিটিশদের অধীনে চলে গেলেন। এই ঔপনিবেশিক প্রভাবের সবচেয়ে বড় নিদর্শন হল কোচবিহারের এই রাজপ্রাসাদটি। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তার রাজত্বকালে এই প্রাসাদটি তৈরি করান। এই প্রাসাদকে ভিক্টর জুবিলি প্যালেসও বলা হয়ে থাকে। তিনি যখন ইংল্যান্ডে ছিলেন, তখন লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে এটি তৈরি করার স্বপ্ন দেখেন। ক্লাসিক্যাল ওয়েস্টার্ন বা ইটালিয়ান রেনেসা আর্কিটেকচারে তৈরি এই বিশাল প্রাসাদ কোচবিহারকে এনে দেয় রাজার শহর তকমা। মহারাজা নৃপেন্দ্র নারায়ণই কোচবিহারকে এক পরিকল্পিত শহরে পরিণত করেন। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে এই রাজবংশের অবদান ছিল অসামান্য। তিনি তৈরি করেন মদনমোহন মন্দির, যা আজও কোচবিহারের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিখ্যাত রাসযাত্রা উৎসব। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, কিন্তু কোচবিহার তখনও স্বাধীন ভারতের অংশ নয়। এটি ছিল একটি ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সলি স্টেট। রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর তখন নাবালক। দেশভাগের সময় কোচবিহারে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তৈরি হয়েছিল। কেউ পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন, আবার কেউ চেয়েছিলেন ভারতে অন্তর্ভুক্ত হতে, আবার কেউ কেউ চেয়েছিলেন স্বাধীন রাষ্ট্র। একসময় পরিস্থিতি এমন হয়ে গেল যে রাজবাড়িতে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল কোচবিহারকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার জন্য, কিন্তু মহারাজার বিচক্ষণতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে 1949 সালের 28শে আগস্ট কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ভারতের তৎকালীন গভর্নর জেনারেলের সঙ্গে একটি অ্যাগ্রিমেন্ট সাইন করেন, যা কোচবিহার মার্জার অ্যাগ্রিমেন্ট নামেও পরিচিত। সেই অ্যাগ্রিমেন্ট অনুসারে 1950 সালের 19 জানুয়ারি কোচবিহার স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলায় পরিণত হয়। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও কোচবিহারের ইতিহাসে ছিটমহলের মতো মানবিক সমস্যা থেকেই যায়। দাবা বা পাশা খেলার বাজি হিসেবে পুরনো রাজাদের আমলে তৈরি হওয়া এই ছিটমহলগুলো ছিল ভারতের ভেতরে বাংলাদেশের এবং বাংলাদেশের ভেতরে ভারতের ভূখণ্ড। দীর্ঘ 68 বছর ধরে এই অঞ্চলের মানুষ এক চরম নাগরিকত্বহীনতার সংকটে ভুগছিল। তবে 2015 সালে ঐতিহাসিক ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্টের দ্বারা এই সমস্যার সমাধান হয়।
কোচবিহারের ইতিহাস হলো একটি রাজবংশের 500 বছরের দীর্ঘ গৌরবময় যাত্রার সমাপ্তি এবং একটি আধুনিক জেলার জন্মলগ্ন। এখানকার রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে সেই সময়ের সাক্ষী হিসেবে, যখন একজন রাজা একটি জাতির ভবিষ্যৎকে একটি চুক্তির মাধ্যমে একটি বৃহত্তর দেশের হাতে তুলে দিয়েছিলেন। আপনি যদি কোচবিহার থেকে ভিডিওটি দেখে থাকেন এবং যদি আপনার জেলার কোনো বিশেষ গল্প বা তথ্য জানানোর থাকে, তবে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এর পরের ভিডিওটিও আপনার ভালো লাগবে। স্ক্রিনে ভিডিওটি অ্যাড করে দিয়েছি, শুধু একটি ক্লিক করে দেখে আসতে পারেন।